বিয়ের দিন রাতে নববধূকে ফেলে রেখে বর চলে গেল ঢাকায়। এদিকে মেয়েটা জানতেই পারলো না তাকে সদ্য বিয়ে করে বাড়িতে নিয়ে আসা লোকটা চলে গেছে। রাতে ওরা দুজনে একই রুমে ছিল। একবার চোখাচোখি হয়েছিল, তবে দুজনের কেউ কথা বলেনি। লোকটা একবার কাছে আসতে চেয়েছিল বটে, তবে তে জটা কাটতে পারছিল না বলে দূরে সরে এলো। এরপরে লোকটা ঘর থেকে বেরিয়ে গেল। সে যে গেল আজ 15টা দিন তাকে দেখেনি তে। ও আয়নার সামনে বসেছিল। এমন সময় দুটো মেয়ে এসে বলল, তোমার বর তো চলে গেল ভাবি। বিস্মিত মেয়ে দুটোর দিকে তাকালো তে, জিজ্ঞাসা করলো, কোথায় গেছেন উনি? ঢাকায়। কেন? আরে ঢাকায় ভাইয়ের বিশাল বিজনেস আছে, তো কাজের জন্য উনি ওখানেই থাকেন। সেসব কথা রাখো। আচ্ছা, তোমার ফিলিংস কেমন বলো তো? নতুন বরটা চলে যাওয়ার কষ্ট হচ্ছে, নাকি বরের জ্বালাতন থেকে বাঁচতে পেরে ভালো লাগছে? কোনটা? তে কী বলবে বুঝে উঠতে পারছে না। মনের গহীনে নানা প্রশ্নের উদ্রেক হচ্ছে। এদিকে মেয়েটার কথা সে বেশ লজ্জাও পাচ্ছে। গাল দুটো এর মধ্যে লাল হয়ে গেছে। কি উত্তর দেওয়া উচিত? তেকে চুপ থাকতে দেখে মেয়ে দুটো হাসলো। দুজনে একে একে বলে উঠলো, আমি জাঙ্কুক ভাইয়ের মামাতো বোন, আর আমি ওনার এক্স। তে ভুরু কুঁচকে মেয়েটার দিকে তাকালো, কিন্তু তার রাগ লাগছে না, বরং মনে হচ্ছে এই অতি সুন্দরী মেয়েটির জন্যই হয়তো ওর বড়কে মেনে নিতে পারেনি। আর পারেনি বলেই ওকে কিছু না বলে কয়ে লোকটা চলে গেছে। আসলে কি তাই? তের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা হেসে উঠলো। হাসতে হাসতেই তেকে বলে উঠলো, আরে ভাই, তুমি সিরিয়াসলি নিলে? আমি তো মজা করছিলাম। আসলে জাঙ্কুক ভাই আমার আপুর দেবর, বুঝেছো? উপর নিচ মাথা নাড়িতে মেয়েগুলো কিছু শাড়ি আর গহনা ওর হাতে ধরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। তাই শাড়ি গহনাগুলো বিছানায় রেখে সেগুলোর উপর চোখ বোলায়। জিনিসগুলো বেশ দামি। এত দামি শাড়ি গহনা আর বিশাল বাড়ি সে বোধহয় প্রথম দেখছে। ঠিক একইভাবে জাঙ্কুকের মতো সুদর্শন মানবকেও সে প্রথমবারই দেখেছে। লোকটা ওর স্বামী ভাবলেই কেমন যেন লাগছে। অফিসের মুখ্য চেয়ারটিতে বসে আছে জাঙ্কুক। একটা জরুরি মিটিং সেরে মাত্রই এলো। বেশি গরম পড়েছে, ঘামে ভিজে জুবুথুবু হয়ে গেছে সে। ভাবলো ফ্যানের নিচে বসে একটু সময় আরাম করবে। দুই হাত মাথার পেছনে ঠেকিয়ে বসেছিল সে। হঠাৎই মনে পড়ল গতকাল রাতের ঘটনা। এক মনোহরিণীর একজোড়া ধারো চোখের চাহনি আর তার লজ্জায় রাঙা মুখশ্রীটি ভেসে উঠল তার চোখের সামনে। সে এখন আর একা নেই, তার নামের পাশে আরেকজনের নাম জুড়েছে। সেই মানুষটা জাঙ্কুকের সদ্য বিবাহিত স্ত্রী মিসেস তে। আসার আগে মেয়েটাকে জানায়নি ইচ্ছে করেই। বিয়ের দিন যখন আলাদা করে কথা বলার সুযোগ হলো, তখন মহারানী তাকে পাত্তাই দেয়নি। একবার মুখের দিকে তাকিয়েও দেখেনি। নিজের আচার আচরণে তে বুঝিয়ে দিয়েছে যে সে এই বিয়ে করেছে কেবল তার মামা মামের কথায়। তার মানে জাঙ্কুককে মেয়েটার পছন্দ হয়নি। এদিকে জাঙ্কুক প্রথম দেখাতেই মেয়েটাকে মন দিয়ে বসে আছে, তাই কিছুটা অপমানিত বোধ করলো সে মেয়েটাকে বিয়ে করেছে। তবে তাকে অবজ্ঞা করার শাস্তি তো মেয়েটাকে দেবেই। জাঙ্কুক আলতো হেসে ফোনটা হাতে নিল। মায়ের নাম্বার থেকে অনেকগুলো মিস কল এসেছে। উনি বোধহয় চিন্তা করছেন। জাঙ্কুক বেশি কিছু না ভেবে মায়ের নাম্বারে ডায়াল করলো। প্রথমবার রিং বাজতেই উনি রিসিভ করে বললেন, তুই চলে গেলি জাঙ্কুক? আমার কথা রাখলি না তো? এবার আমি কিছু একটা করে ফেলবো বলে দিলাম। আচ্ছা আম্মা, বাচ্চামি করো না তো। অকালে তোমার স্বামীকে বিধবা বানিও না। তোমার যেমন বর, তোমার কিছু একটা হয়ে গেলে উনি আমাকে মেরেই ফেলবেন। সেটা তো করা উচিত। তুই কোন আটকেলে নতুন বউকে ফেলে রেখে চলে গেলি? একবার কাউকে জানালি না পর্যন্ত? সময় পাইনি আম্মা, রাগ করো না প্লিজ। ছেলের আদরে কথায় গলে গেলেন তার মা। উনি জাঙ্কুকের উপর রাগ করে থাকতে পারেন না। পারবেনই বা কী করে? সে 4 বছর বয়স থেকে জাঙ্কুককে একা হাতে মানুষ করেছেন উনি। জাঙ্কুকের বাবা ওদেরকে ফেলে রেখে চলে যান অন্য জায়গায়। অন্য নারীর সাথে সংসার পাতেন তিনি। এরপর থেকে ছোট্ট জাঙ্কুককে মানুষ করেছেন উনি নিজ হাতে। এক্ষুনি জাঙ্কুক যে ভদ্রলোকের কথা বলল, উনি হলেন জিনের দ্বিতীয় স্বামী, ওনারই কাজিন আরেম। জাঙ্কুক নিজে তার আম্মাকে ওনার হাতে তুলে দিয়েছে। উনি যাতে সুখে থাকেন তার সব ব্যবস্থা করেছে। মায়ের কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি সে। বিশাল বাড়ি, দামি গাড়ি, আলমারি ভর্তি শাড়ি গহনা থেকে শুরু করে না চাইতে সেখানে সব কিছুই আছে। এমন ছেলে আজকের দিনে পাওয়া যায়? পাওয়া যায় না। ওনার ছেলে এক পিসি খাঁটি সন্ন্যাসী, তবে সদ্য বিবাহিতা স্ত্রীর সাথে জাঙ্কুকের অমন আচরণ দেখে ওনার প্রথমেই জাঙ্কুকের কাপুরুষ বাবার কথা মনে পড়ল। বাবা যা করেছে ছেলেও যে তা করবে না তার কি গ্যারান্টি আছে? যতই সে ভালো হোক, এই বিষয়টা ওনার একদমই ভালো লাগছে না। ভদ্র মহিলা নিজেকে সামনে নিয়ে বলে উঠল, বউটাকে দেখেছিস? তাকে সময় পাসনি। জাঙ্কুক মনে মনে হাসে। মাকে বলতে ইচ্ছে করে, আম্মা তুমি কী করে ভাবলে
তোমার খুঁতখুঁতে স্বভাবের ছেলেটা নিজের জীবন সঙ্গীকে পরখ না করে এত বড় একটা কাজ করেছে। মনের কথা মনেই রইল। জাঙ্কুক তার মাকে উল্টো কথা বলল, দেখিনি আম্মা, তবে দেখবে আমি হুট করে একদিন ফিরবো, তারপর তাকে দেখে নেব। আপাতত এসব নিয়ে ভাবছি না। ভদ্র মহিলা রেগে গেলেন। ভাবলেন জাঙ্কুক আসার আগেই ডেকে তার কাছে পাঠিয়ে দেবেন। ছেলের বাদরামে ওনার সহ্য হচ্ছে না। জাঙ্কুক মায়ের সাথে আরও কিছু সময় কথা বলল। এরপর তের প্রসঙ্গে আসতে সে বলল, আম্মা, আমার একটা ইমার্জেন্সি আছে, এক্ষুনি উঠতে হবে। আমি রাখছি, কেমন? ভালো থেকো আর নিজের যত্ন নিও। জাঙ্কুক শোন। জাঙ্কুক শুনল না, সে কলটা কেটে দিল। গুনগুন করে গান গেয়ে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। অন্যদিনের চেয়ে আজ প্রকৃতি বেশ শান্ত। কাল বৈশাখী ঝড় থেমেছে, রোদ উঠেছে অনেক। গরমে নাজেহাল মানুষজন। জাঙ্কুক দেখছে ব্যস্ত শহরটাকে, মনে মনে ভাবছে গতকালের ঘটনা। কবল বলার ঠিক আগের মুহূর্তে বরের বেশে থাকা জাঙ্কুক বলে উঠল, আমি এই বিয়ে করব না। কনে পক্ষের লোকজন অবাক চোখে তাকিয়ে রইল ছেলের পানে। কাজী সাহেব চুপচাপ বসে রইলেন। পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন তিনি। এদিকে কনের বেশে থাকা মেয়েটা পিটপিট করে তাকিয়ে আবারও দৃষ্টি সরালো অন্যদিকে। জিন ছেলের পাশে বসেছিলেন, উনি ছেলেকে ধমক দিয়ে বলে উঠল, জাঙ্কুক, কি হচ্ছে এসব? তুই এই বিয়ে না করলে আমার কথার খেলাপ হবে। সবার কাছে আমি লজ্জিত হব, আর লজ্জার থেকে মৃত্যু ভালো। তুই এই বিয়ে না করে চলে গেলে আমি সুসাইড করব। কপালে ভাঁজ ফেলে বিরক্তির চোখে মায়ের দিকে তাকালো জাঙ্কুক। আম্মা, তুমি কি পাগল হলে? মেয়েটার দিকে তাকিয়ে দেখো। দেখেছি তো, আমি মেয়েকে দেখে শুনে এই বিয়ে ঠিক করেছি। এখন আর দেখতে হবে না, একেবারে বাড়ি নিয়ে গিয়ে দেখবো তুই এই বিয়ে করবে কিনা বল। ওফ আম্মা, তুমি বুঝতেই চাইছো না। কি বুঝবো আমি? ও তো একটা বাচ্চা মেয়ে, আমার সাথে যায় নাকি? বিয়ে করে বউ নিয়ে যেতে এসেছি আম্মা, বাচ্চা অ্যাডপ্ট করতে আসিনি আমি। এই মেয়েকে বিয়ে করে নিয়ে গেলে পেলে পুষে বড় করতে হবে। তুমি কি চাইছো আমি বাচ্চা পেলে বড় করার বয়সে বউকে পেলে বড় করি? তাছাড়া বাল্যবিবাহ করেছি শুনে বন্ধু মহলে আর সমাজে আমার কি দাম থাকবে? সে আমাকে বিষ খেয়ে মরতে বললে মরে যাব, কিন্তু এই বিয়ে করব না। এবার জিন অপ্রস্তুত ভঙ্গিতে সবার দিকে তাকালো। সবাই স্বাভাবিক আছেন, বোঝার চেষ্টা করছেন ছেলের আসলে কি হয়েছে। জিন ছেলেকে ফের ধমকালেন, আহা, আস্তে কথা বল, মেয়ের বাড়ির লোকজন শুনে ফেলবে। এত বড় দামড়া ছেলে তুই, নিজে বিয়ে করছিস না? আমি কত সহজাতরি করে একটা সম্বন্ধ ঠিক করলাম, সেই ভাগা দিচ্ছিস কেন রে বাপ? তুই কি আজীবন সিঙ্গেল থাকবি? আম্মা, কি আম্মা? এই বিয়ে তোকে করতেই হবে। করবো না বলেছি মানে করবো না। চুপ, আস্তে কথা বল, ওরা শুনেই ফেলবে। শুনুক, এই বাচ্চা মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে আমি ওদেরকে জেল খাটাবো, আর তোমাকেও। জাঙ্কুক উঠে দাঁড়ায়, চলে যাবে। তখনই মেয়েটার চোখের সাথে চোখ মিলে। ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতই সন্ধি ঘটল দুজনের চোখের। মেয়েটার চোখের অসহায়তার মুখের মায়াতে আটকে গেল জাঙ্কুক। সে আবার বসে পড়ল। কি যেন ভাবছে মনে মনে। আটকে তো গেল, কিন্তু বিয়েটাকে আদৌ করবে? সে মায়ের কানের কাজটা গিয়ে আস্তে করে বলল, ঠিক আছে, মেয়েটার সাথে আমাকে আলাদা করে কথা বলার সুযোগ করে দাও, তারপর ভেবে দেখছি বিয়ে করবো কিনা। জিন হাসলেন। ওনার বিশ্বাস একবার মেয়েটার সাথে কথা বলে জাঙ্কুক পটে যাবে। এই মেয়েকে বিয়ে না করে থাকতেই পারবে না। উনি সকলের উদ্দেশ্যে বলে উঠল, আসলে হয়েছে কি, আমার ছেলের প্রচুর মুড সুইং হয়। এই যে এতক্ষণ বলল বিয়ে করবে না, এখন মেয়েকে দেখেই প্রেমে পড়ে গেছে, আলাদাভাবে কথা বলতে চাইছে। আমরা বরং ওদেরকে একটু আলাদাভাবে কথা বলার সুযোগ দিই। বিয়েটা অবশ্যই হবে, আমি যখন কথা দিয়েছি এই কথার খেলাপ কখনোই হবে না। জাঙ্কুক যা বলেছিল তার থেকে 2 গুণ বাড়িয়ে বললেন ভদ্রমহিলা। ওনার এই কাজের জন্য জাঙ্কুকের এবার কী করা উচিত? তাতে দাঁত চেপে ধরে সে বসে রইল। আপাতত মাথায় রাগ চলে গেছে, এখান থেকে না বেরোলে শান্ত হতে পারবে না। জিনের কথার উত্তরে তেরে মামা, তিনি নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, ঠিক আছে। তারপর কনের বেশে থাকা মেয়েটিকে বলে উঠল, অর্থাৎ তে জাঙ্কুককে নিয়ে ছাদে যাও, যা প্রশ্ন করবে ঠিকঠাক উত্তর দেবে, কেমন? মেয়েটা মিনমিনিয়ে স্বরে বলে উঠল, ঠিক আছে মামা। কেবল এইটুকু বাক্য সে উচ্চারণ করলো। এই মেয়ের কণ্ঠস্বর জাঙ্কুকের কানে বাড়ি খেতেই কেমন এক অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো এই কণ্ঠস্বরের মালিক তার বহুদিনের চেনা, তার খুব কাছের, অথচ মেয়েটার সাথে তার পরিচয় আজই। কি অদ্ভুত, তাই না? ক্যালেন্ডারে বৈশাখ মাস চলছে। আজ বৈশাখের 14 তারিখ। প্রকৃতি বেশ অশান্ত হয়ে আছে। সেই 1 তারিখ থেকে কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে, এখনও থামার নাম নেই। তবে অন্য দিনের তুলনায় আজ প্রকৃতি কিছুটা শান্ত আছে। বাতাসে বইছে কেবল, মাঝে মাঝে আকাশ ডাকছে। চারদিকটা অন্ধকারে ঢেকে যায়নি, আবার
তেমন রোদও নেই। দিনটা বেশ সুন্দর, উপভোগ করার মতোই সুন্দর। এমন একটা সুন্দর দিনই ছাদের কার্নিশে ভর দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা রমণীর পানে তাকিয়ে আছে জাঙ্কুক। লাল শাড়ি পরিহিত মেয়েটাকে দেখে অজান্তে তার মুখ থেকে বেরিয়ে এলো মার্শাল্লাহ। জাঙ্কুক তার হাতে থাকা ফোনটা পাঞ্জাবির পকেটে রেখে বুকে দু হাতে ভাঁজ করে পূর্ণ দৃষ্টি ফেলে মেয়েটার দিকে। এত সময় তাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করাও শেষ। বউ করে নিয়ে যাবে, ভালোভাবে যাচাই করে নিলে খারাপ দেখাবে না নিশ্চয়ই। জাঙ্কুক এত সময় যা বুঝলো তা হলো মেয়েটা বেশ সুন্দর, চুপচাপ, শান্তশিষ্ট, চেহারায় আলাদাই একটা মায়া লেগে আছে। সেই মায়াবী মুখপানে তাকিয়ে প্রশ্ন করলো, নাম কি? নাম কি তোমার? তে? শুধুই তে? আগে পিছু কিচ্ছু নেই? জি আছে, কিন্তু তোমার বয়স কত? 17 বছর। ইস, মেয়েটা বাচ্চা। জাঙ্কুকের মন মানছে না এই বিয়েতে সায় দিতে। এদিকে মেয়েটা অন্য কারো হোক, এও সে চায় না। কেন চায় না এর উত্তর জাঙ্কুক নিজেও জানে না। মেয়েটা কথা বলছে ঠিকই, তবে সে জাঙ্কুকের মুখের দিকে তাকাচ্ছে না। আচ্ছা, জাঙ্কুককে দেখতে এতটাই অসুন্দর? সে কলেজ লাইফ থেকেই নিজের ব্যক্তিত্ব আর সৌন্দর্যের প্রশংসা পেয়ে এসেছে সে। কত সুন্দরী মেয়েরা প্রেমের প্রস্তাব দিয়েছে তাকে। গম্ভীর স্বভাবের জাঙ্কুক কখনো সেসবে খেয়াল করেনি, খেয়াল করার প্রয়োজন বোধ করেনি। অথচ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা দিব্যি তাকে অবহেলা করছে, একবার তাকাচ্ছে না পর্যন্ত। জাঙ্কুক গলা খাকারি দিল। তে তখন জাঙ্কুকের মুখের দিকে তাকালো। অত্যন্ত সুদর্শন দেখতে ছেলেটিকে আজকে দ্বিতীয়বারের মতো দেখলো সে। প্রথমবার দেখেছিল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে। বসার ঘরে যখন ছিল তখন আর চোখে একবার তাকিয়েছিল লোকটার দিকে। মাথা চাপ পড়ে করলেই মনে পড়ে ওনাকে সে আগেও দেখেছে, কিন্তু কোথায়? বেশ কিছু সময় ভাবার পর মনে হলো ওদের কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ওনাকে দেখেছিল। উনি এসেছিলেন প্রধান অতিথি হয়ে। সেদিন দূর থেকে দেখেছিল আর আজ সামনে থেকে দেখছে। সেদিন মানুষটাকে যতটা সুন্দর আর নজরকাড়া লেগেছিল তার থেকেও কয়েক গুণ বেশি সুন্দর লাগছে। এদিকে মেয়েটার চোখের সাথে দ্বিতীয়বার চোখ মেলে জাঙ্কুকের বুকের ভেতর ফের ওথাল পাথাল শুরু হলো। সে কী বলবে ভুলে গেল। মেয়েটা তখন বলল, কিছু বলবেন? বলুন। বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিউর। পরিস্থিতি আমাকে ম্যাচিউর বানিয়ে দিয়েছে। জাঙ্কুক অবাক চোখে তাকায়। মেয়েটার কথায় ওর চোখে গভীর কষ্ট লুকিয়ে আছে। কিসে এত কষ্ট? বাচ্চা একটা মেয়ে, বয়সটা তো হাসি মজা করার, অন্য মেয়েরা তাই করে। সেখানে এই মেয়েটি পুরো ব্যতিক্রম। আর ব্যতিক্রম জিনিসই জাঙ্কুককে বেশি টানে, যেমন টানছে মেয়েটা। বাতাসে তের মাথার কাপড় সরে গেল। তার আধখোপা করে রাখা চুলগুলো ছড়িয়ে পড়লো পুরো পিঠ জুড়ে। জাঙ্কুক মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে মেয়েটাকে। বারবার মুখের উপরে এসে পড়া ঘন চুলগুলো সরিয়ে দিচ্ছে সে। আঁচলটা দিয়ে মাথায় ঘোমটা টেনে নিচ্ছে। জাঙ্কুকের বেশ লাগলো তা। মেয়েটাকে বউ বউ লাগছে। জাঙ্কুকের বউ কথাটা ভেবে আনমনে হাসলো সে। দেখে বলল, আমার বয়স কত জানো? দুদিকে মাথা নেড়ে না সূচক উত্তর দেয়। লোকটার একের পর এক প্রশ্নে বিব্রত হচ্ছে তে। ও স্বভাবত খুব চঞ্চল আর ছটফটে, তবে তার কাছের মানুষগুলোর সামনে আমাদের সামনে সে একটা শান্তশিষ্ট মেয়ে। এই যে এখন এই অর্ধ অপরিচিত মানুষটার সামনে দাঁড়িয়ে থাকতে কেমন যেন লাগছে তে। মনে হচ্ছে এক্ষুনি হাত পা ছেড়ে দিয়ে তার বুকে লুটিয়ে পড়বে। কথা বলছে কিন্তু কথাগুলো গলায় আটকে আসছে বারবার। নিজেকে চরম পর্যায়ে ম্যাচিউর বোঝাতে চাইছে কিন্তু পারছে না। কেমন একটা হাঁসফাঁস লাগছে। জাঙ্কুক বোধহয় কিছু বলতে চাইলো কিন্তু বলতে পারল না সে। ওর আম্মু ছাদের দরজার সামনে এসেছেন, সাথে তের মামি। ওনারা দুজনকে ডেকে বলে উঠল, তোমাদের কথা শেষ হলো? আবহাওয়া ভালো না, বৃষ্টি আসবে হয়তো। কথা শেষ হলে ছাদ থেকে নেমে এসো। তে মামির দিকে তাকিয়ে বলল, আসছি মামি। তাড়াতাড়ি আইতে, আমি যাচ্ছি। ভদ্র মহিলা চলে গেল। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মিনমিন স্বরে বলল, যাব? জাঙ্কুক বলে উঠল, হ্যাঁ যাও। তে পা বাড়ালো যাবে বলে, কিন্তু খেয়াল করলো শাড়ির আঁচলটা কেউ ধরে রেখেছে অথবা কোনো কিছুর সাথে আটকে গেছে। কোন ভাবনা সঠিক? সে থমকালো। পিছনে ফিরে দেখলো পাশে রাখা ফুলের টবের গোলাপটার সাথে তার শাড়ির আঁচলটা লেগে আছে। মেয়েটা অস্বস্তি বোধ করছে। বুঝতে পেরে জাঙ্কুক আঁচলটা তা থেকে সরিয়ে দিল। তে আলতো এসে বলল, ধন্যবাদ। তে আবারও চলে যেতে চাইলো, ফের বাধা বলল। জাঙ্কুক তাকে ডেকে বলল, এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? দুদিকে মাথা নাড়ালো তে, যার উত্তর না। জাঙ্কুক বলে উঠল, কেন নেই? আমি বয়সে তোমার থেকে অনেক বড়। আমরা পাশাপাশি দাঁড়ালে ঠিক মানাবে না, এরকম কিছু মনে হচ্ছে না? বনিতে না করেতে বলে উঠল, আপনার সাথে আমার বিয়েটা আমার মা মামি ঠিক করেছেন, আর ওনাদের সিদ্ধান্তে আমার সিদ্ধান্ত।
আপনার জায়গায় অন্য কেউ হলো আমি এই বিয়েটা করতাম। জাঙ্কুকের কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে, সে বলে উঠল, তুমি কি ইনডাইরেক্টলি এটাই বললে? শুধু তোমার মামামির ইচ্ছে বলে তুমি বিয়েটা করবে? আমাকে ভালো লাগেনি, আমি অসুন্দর? আমি তো তা বলিনি। জাঙ্কুকের ইগোতে লাগে, অতিরিক্ত ইগো ঠেলায় সে রেগে মেগে চলে যায়। দেখে ওখানে রেখি লোকটা রাগ দেখাতে ভেবেছিল বিয়েটা বোধহয় ভেঙে দিলেন, কিন্তু না, ওর ধারণা ভুল প্রমাণিত হলো। জাঙ্কুক সবাইকে জানালো সে এই বিয়ে করতে রাজি। মুখে রাজি বললো, তার চেহারা দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছিল সে বেশ রেগে আছে। এদিকে তীর কিছু বলার ছিল না, তাই বিয়েটা অবশেষে হলো, কিন্তু ওর মনটা বড্ড খসখস করছিল। লোকটা কেন ওকে বিয়ে করলো? শাস্তি দিতে নয় তো? বিয়ের পর গাড়ি থেকে নামতেই তীর নজরে এলো এক বিশাল সুন্দর বাড়ি। বাড়িটাকে রাজপ্রাসাদ বললে ভুল হবে না। বাড়ির বড় গেটের একপাশে লাগানো নেম প্লেটে সুন্দর করে লেখা আছে জীবন মেনশন। তে চারদিকে চোখ বোলায়। গেট খোলা, বিদায় বাড়ির ভেতরের দিকটাও স্পষ্ট দেখা যাচ্ছে। বাড়ির ভেতরে বিশাল বাগান, সুইমিং পুল সহ সবই আছে। সাথে সাথে সুন্দর স্নিগ্ধ পরিবেশ। এত সুন্দর পরিবেশ বোধহয় এই প্রথম দেখলো সে। দেখে ওখানে রেখেই জাঙ্কুক গট গট করে হেঁটে বাড়ির ভেতর প্রবেশ করলো। জিন ছেলেকে ডাকতেও সে সাড়া দিল না। সে বোধহয় বুঝলো জাঙ্কুকের রাগের কারণ। তখনকার ঘটনার জন্যই হয়তো সে রেগে আছে। এত যখন রেগে আছে বিয়েটা কেন করলো? তের ভাবনা শুধু ছিঁড়ে শাশুড়ি মেয়ের কথায়, ভেতরে চল বৌমা, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তে ভদ্র মহিলার দিকে তাকায়। ওনাকে তে ভালো করে চেনে, ওর আম্মুর প্রিয় বান্ধবী উনি। গত 7 দিন আগে ভদ্র মহিলার সাথে ওর দেখা। রাস্তা পার হতে গিয়ে অসাবধানতায় একটা গাড়ি এসে ওনাকে ধাক্কা মারতে যাচ্ছিল। তে তার জানের পরোয়া না করে ভদ্র মহিলাকে বাঁচায়। মেয়েটাকে প্রথম দেখাতে ওনার ভালো লেগে যায়। কথার ছলে ওর অ্যাড্রেসটাও জেনে নেয়। তারপর যখন তের বাসায় গেলেন, দেখা হলো তের মামার সাথে। ওনাকে প্রথমবার দেখে চেনে ফেলেন। জিন জিজ্ঞাসা করলেন বান্ধবীর মেয়েটার কথা। উনি জানতেন তের বাবা মা দুজনেই অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তখন উনিও জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়েছিলেন। ইচ্ছে থাকা সত্ত্বেও বান্ধবীর সাথে শেষ দেখা করতে পারেননি। অতপর অবশ্য ওদের গ্রাম থেকে শুরু করে পুরো মহল্লা খুঁজেছেন উনি, কোথাও কাউকে পাননি। আজ কথা বলে জানলেন সেদিনের পরপরই তেকে নিয়ে তার মামারা শহরে চলে আসেন। প্রথমে বড় মামার কাছে থাকলেও পরেতেই চলে আসে তার ছোট মামার কাছে। ওনাদের ছেলে মেয়ে নেই বিদায় তেকে ওনারা নিজের মেয়ের মধ্যে বড় করে তুলেছেন। কখনোই বুঝতে দেননি মা বাবার অভাব। তার কয়েক বছর পর ওনাদের ঘর আলো করে এক মেয়ে আর এক ছেলে এলো, কিন্তু তাতে তের প্রতি ওনাদের ভালোবাসা কমেনি, বরং বেড়েছে। সবটা শুনে জিনের বড্ড মায়া হলো। তেকে উনি নিজের কাছে নিয়ে যেতে চাইলেন সব সময়ের মতো, আর তার একমাত্র মাধ্যম ওনার ছেলে। যাই হোক, আবার বর্তমানে ফিরে আসি। বাড়ির ভিতরে পা রাখতেই সব সদস্যরা হই হুল্লোড় শুরু করলো। তেকে দেখে ওনারা এত বেশি খুশি হলেন যা বলার বাহিরে। জিন ওনার ননদকে আদেশ দিলেন তেকে নিয়ে রুমে যেতে। উনি তাই করলেন। তে যখন রুমে ঢুকলো, পুরো রুমটাতে কেউ ছিল না। সবাই বাইরে যেতেই সে দরজাটা আটকে দিল। পরনে ভারী শাড়ি আর গহনাগুলো বড্ড বিরক্ত করছে। মাথায় অনেকগুলো কিলিপ লাগানো। এসব ওকে খুলতে হবে এক্ষুনি। বাড়ি থেকে যে লাগেজটা পাঠানো হয়েছে তাতে দরকারি সব জিনিসপত্রই আছে। ওর মামি সবটা গুছিয়ে দিয়েছেন। সেখান থেকে একটা পাতলা শাড়ি বের করে নিল, কিন্তু এই শাড়িটা পরবে কি করে? ওর যে শাড়ি পরার অভ্যেস নেই, যেভাবেই হোক পরতে হবে। তে পুরো রুমে চোখ বোলায়, কেউ নেই, বাথরুমে কেউ নেই। সে তপ্ত শ্বাস ফেলে নিশ্চিন্তে খুলে ফেলে পরনের লাল বেনারসি শাড়িটা। ব্লাউজের হুক খুলবে, তখন এক পুরুষালী কণ্ঠস্বর কানে এসে বাড়ি খায়। মেয়েটা চমকায়। হঠাৎ এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ঠিক কী করা উচিত বুঝতে না পেরে 2 হাত দিয়ে বুক ঢেকে ব্যালকনির দিকে তাকায়। সেখানেই দাঁড়িয়ে আছে জাঙ্কুক। সে একটু একটু করে তের কাছে এগিয়ে আসে। মেয়েটা ঘন ঘন শ্বাস ফেলছে। মেয়েটাকে আর লজ্জা দিতে সে বলে উঠল, এসব খোলার দায়িত্ব তো আমার, তুমি নিজে খুলছো কেন বউ? তে বড় বড় চোখ করে তাকায়। জাঙ্কুক বলে উঠল, বাসরাতে হাজব্যান্ড তার বউকে আনবক্সিং করে, সেই হিসাবে তোমাকে আনবক্সিং করবো আমি? তুমি নিজে নিজে বুঝদারি করছো কেন? জাঙ্কুক কী বলেছে তা বুঝে উঠতে পারল না। তে বোঝার অবস্থা তো সে নেই। বুকের বাঁ পাশে অবস্থিত হৃৎপিণ্ডটা অস্বাভাবিক গতিতে লাফাচ্ছে। লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। জাঙ্কুক ফের বলল, আমি কি বললাম বুঝনি তাই না? তে দুদিকে মাথা নাড়ালো, সে বোঝেনি। জাঙ্কুক আরেকটু এগিয়ে এলো। তে চোখ মুখ খেসে বলল, আরে গোবেন না প্লিজ। কেন? আমার অস্বস্তি হচ্ছে, শ্বাস আটকে আসছে। দেখুন, ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না। তে কাঁপছে, চেহারা ভয়ের আভাস।
জাঙ্কুক আর দুষ্টুমি করলো না, মেয়েটাকে বললো আর রিল্যাক্স, আমি কিছু করবো না, তুমি চেঞ্জ করে নাও, আমি চলে যাচ্ছি। জাঙ্কুক পা বাড়ায় চলে যায় বলে, কিন্তু ওর দুষ্ট মন যেতে চাইছে না। মন তো চাইছে বউটাকে আরো জ্বালাতে, ওকে তখন গুরুত্ব না দেওয়ার শাস্তি দিতে। দিবে কি? তে যখনই স্বস্তির নিঃশ্বাস টানলো তখনই কানের কাছে এসে ফিস ফিস করে বলে উঠলো জাঙ্কুক, চেঞ্জ করার আগে দরজাটা আটকে নেবে, ঠিক আছে? আমি অতি ভদ্র, তাই তোমাকে ভাগে পেয়েও ছেড়ে দিলাম। দ্বিতীয়বার একই ভুল করলে ছাড় পাবে না কিন্তু। মানে মায়েরটা সহজ, বিড়ালের সামনে মাছের বাটি রাখলে বিড়াল কি লোভ সামলাতে পারে বলো? পারে না। আমার সামনে এমন অর্ধ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকলে আমিও কিন্তু নিজেকে সামনে রাখতে পারবো না, যাচ্ছে তাই হয়ে যেতে পারে। কথাগুলো বলে চলে গেল জাঙ্কুক। ওর উষ্ণ শ্বাস, ফিসফিস করে বলা কথাগুলো, বিশেষ করে সব কথা শেষে বউ বউ ডাকটা তীর কানে বাজছে, কেমন অদ্ভুত লাগছে। তাই খট করে দরজাটা লাগিয়ে দিল। আয়নার সামনে এসে আবারও ভাবলো জাঙ্কুকের বলা কথাগুলো। এবার সব কথার মিনিং ওর কাছে স্পষ্ট হলো। অজান্তেই মেয়েটার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, লজ্জায় লাল হলো গাল দুটো। ইস, লোকটা কেমন নির্লজ্জ, প্রথম দিনেই মেয়েটাকে তার কথার জালে ফাঁসিয়ে ছাড়লো। এ ভারী অন্যায়। ফুল সজ্জিত বিছানার ঠিক মাঝখানে বসে আছে তে, পরনের নীল রঙা শাড়ি দিয়ে বড় করে ঘুমটা টানা, তাকে সুন্দর করে সাজানো হয়েছে, ফুলের গহনা পরানো হয়েছে, খোপায় সুন্দর করে লাগানো হয়েছে বেলি ফুলের গাছটা। সে ধুর ধুর বুকে বসে আছে, কেমন যেন লাগছে। লোকটা নিশ্চয়ই ওর কাছে আসবে, স্বামীর অধিকার চাইবে। তে তাকে আটকাবে না ঠিকই, তবে মন থেকেও সবটা মেনে নিতে পারবে না। কেন মেনে নিতে পারবে না? হয়তো জড়তার জন্য। মেয়েটা চাপা স্বভাবের, কারোর সাথে মিশতে তার অনেক সময় লেগে যায়। সেখানে একদিনের পরিচয়ে একটা লোকের সাথে বিয়ে হয়ে গেল, ভাবতেই কেমন অদ্ভুত লাগছে। হঠাৎই দরজা খোলার শব্দ পাইতে নুয়ে রাখা মাথাটা আরও নুয়ে যায় তার। হাত দিয়ে খাপসে ধরে শাড়িটা। রুমে ঢুকি এক মিষ্টি সুবাস গিয়ে জাঙ্কুকের নাসারন্দে লাগে। সে চোখ বুজে মিষ্টি ঘ্রাণটা টেনে নেয়, দরজা লাগিয়ে নববধূর কাছে আসে। মেয়েটা হয়তো ভয় পাচ্ছে, ভাবছে জাঙ্কুক স্বামীর অধিকার চাইতে এসেছে, কিন্তু তা যে নয়। তে বেশ ছোট। জাঙ্কুক এই বিয়েতে রাজি হয়েছে মায়ের পাগলামিতে, তবে মেয়েটাকেও তার মনে ধরেছে, আর ধরেছে বলেই আজ মেয়েটা ওর স্ত্রী। জাঙ্কুক তেকে সময় দেবে, আগে ভালো বন্ধু হবে, তারপর স্বামী। জাঙ্কুক তেয়ের মুখের ঘোমটাটা তোলে, তাকে নিজের দিকে তাকাতে বলে। তে যখনই জাঙ্কুকের চোখের দিকে তাকালো, থমকে গেল জাঙ্কুকের পুরো পৃথিবী। ফর্সা মুখশ্রী, কাজল কালো চোখের চাহনি, আর একবার প্রেমে পড়ল সে। ইস, মেয়েটাকে জাদু জানে। গম্ভীর জাঙ্কুক কিনা পদে পদে এই মেয়ের প্রেমে পড়ছে। জাঙ্কুক আলতো করে হাসলো, বিড়বিড় করে আওড়ালো, তুমি বড্ড মোহনী হতে, মন কেড়ে নেওয়া মনোহরণী তুমি। তে শোনেনি মানুষটার কথা, ভয় আর লজ্জায় কুকড়ে যাওয়া মেয়েটা জাঙ্কুকের হাত সরায় নিজের গাল থেকে। জাঙ্কুক যদিও অমন কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি, তবে মেয়েটার রিজেকশনে আবার মনে পড়লো তখনকার ঘটনা। জাঙ্কুক কিছু না বলে গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। তে ওর যাওয়ার পানে তাকিয়ে মনে মনে ভাবলো, উনি কি রেগে গেলেন? আমি কি করে ওনাকে বোঝাবো? নতুন জায়গায় নতুন পরিবেশে সবার সাথে মানিয়ে নিতে আমার অনেক সময় লেগে যায়। প্রথমবার কোনো পুরুষকে এত কাছে কাছে দেখে আমার অস্বস্তি হচ্ছিল, জড়তা কাজ করছিল। আমার জড়তা কাটানোর দায়িত্ব তো ওনার। রেগে মেগে চলে গেলেন কেন? তারপর জাঙ্কুক আর তের দেখা হয়নি, কথাও হয়নি। এগুলো ছিল তে আর জাঙ্কুকের বিয়ের ঘটনা। যাই হোক, এগুলো জাঙ্কুক এতক্ষণ কল্পনা করছিল। তখনই তার ধ্যান ভাঙে কারো ডাকে, স্যার আসবো? পিছে ফিরে তাকায় জাঙ্কুক, ওর বিয়ে। জাঙ্কুক রোজিকে ভিতরে আসতে বলে। মেয়েটা ভিতরে ঢুকে হাতের ফাইলগুলো টেবিলে রেখে বলে, ফাইলগুলো চেক করে নিন স্যার। হ্যাঁ, করে নিব, তুমি যাও। মেয়েটা চুপচাপ বেরিয়ে গেল। জাঙ্কুক ফাইলগুলো ঘাটলো না, তার ভালো লাগছে না, বিশ্রাম প্রয়োজন। তাই ওর অফিসে বসে রইল না, গাড়ি নিয়ে সোজা এলো ওর ফ্ল্যাটে। অন্যদিকে বাড়ির সদর দরজার এক পাশে লাগানো নেম প্লেটে জল করছে তালুকদার মেনশন নামটি। সেই নামের দিকে চোখ বুলায় সাইনু নামক 26 বছর বয়সী এক যুবক। তার পরে সাদা রঙের একটা শার্ট, যা প্যান্টের সাথে ইন করে পরা। গলায় মাথার পরিপাটি চুলগুলো বড্ড অগোছালো। সে বারবার তালুকদার মেনশনের কলিং বেল চেপে চলেছে। কেউ দরজা খুলছে না দেখে চোখে মুখে বিরক্তির ছাপ পড়েছে। একসময় চরম বিরক্তিতে বলে উঠল ছেলেটি, কেউ কি দরজা খুলবে নাকি ভেঙে ফেলবো? সাইনুর চাচি দরজা খুলে বলে উঠল, তুই ফিরবি আমাকে জানাসনি কেন বাবা? ভেতরে আয়, গরমে ঘেমে গেছিস তো। সাইনু চোখ বন্ধ করে শ্বাস ফেলে ঘরের ভিতরে প্রবেশ করলো সে। ড্রয়িং রুমের সোফায় খবরের কাগজে পড়ছেন। সে লোকটার সামনে গিয়ে বসলো। খবরের কাগজটা ওনার হাত থেকে কেড়ে নিয়ে বলে উঠল,
ও কোথায়? কার কথা জিজ্ঞাসা করছো? আপনার ভাগ্নি, মানে আমার ফুপির মেয়ের কথা জিজ্ঞাসা করছি। ও নিজের স্বামীর বাড়িতে। সৌদা সাপটা উত্তর দিল। সায়নের মাথায় দফা দফা আগুন জ্বলে উঠল। সে মেনে নিতে পারল না কথাটা। অসম্ভব রকমের রাগ হলো তার। পুরো রুমের জিনিসপত্র ভেঙে চুরে শেষ করে দিল। তার চিৎকার চেঁচামেচিতে বাড়ির সবাই একত্র হলো। সায়না বাবা মায়ের একমাত্র ছেলে। সায়না বলে উঠল, চাচু তুমি তো আমাকে কথা দিয়েছিলে বেগ আমার হাতে তুলে দেবে, তাহলে কেন করলে এমনটা? কেন বলো? শান্ত হও সায়না, শান্ত হও, আমার কথা শোনো। কেবল তোমার মুখের দিকে তাকিয়ে আমি তোমার বাবা মায়ের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম তোমার আর্তে, কিন্তু ওনারা আমাকে অপমান করেছেন। তেকে আর ওর মৃত বাবা মাকে নিয়ে কটূক্তি করেছে। তোমার মামাতো বোনকে ডেকে নিয়ে এসেছেন এখানে, তাকে নাকি তোমার বউ করে ঘরে তুলবেন। আর সেই মেয়ে আমার তেকে যাচ্ছে তাই বলে অপমান করেছে। এরপরে বলবে আমি কেন এসব করলাম, তাই বলে তুমি এত বড় একটা কাজ করবে চাচ্ছু? আমার ইমোশনের কোনো দাম নেই। এখন আমি কি করবো বলো? ভদ্রলোক চুপ রইলেন। উনি জানেন সাইনো ঠিক বলেছে। সাইনো তেকে ভীষণ ভালোবাসে, কিন্তু তে কখনোই ইউনোকে সেই নজরে দেখেনি। দেখতে দেখতে কেটে গেল 2 সপ্তাহ। এর মধ্যে শ্বশুরবাড়ির সবার সাথেই বিয়ের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তবে যে মানুষটির হাত ধরে এ বাড়িতে এলো, সেই দিনের পর তার সাথে আর দেখা হয়নি, কথা হয়নি। মানুষটা কি তবে রাগ করলেন? এতটাই রাগ করলেন যে বিয়ে করা বউকে ফিরে চলে গেলেন? একবার ভাবলেন না মেয়েটার মনের অবস্থা কেমন হবে? লোকটা বড্ড পাষাণ। রান্নাঘরে ছিল তে। ওর ননদ এসে ডাকলো, ভাবি মামুনি তোমাকে রেডি হতে বললেন। তে পিছনে ফিরে চাইলো। মেয়েটার নাম জেমিন, জিনের দ্বিতীয় স্বামীর মেয়ে। ভদ্রলোকের স্ত্রী মারা যান জেমিনকে জন্ম দেওয়ার সময়। এরপর দীর্ঘদিন তিনি একা ছিলেন। অবশেষে পেলেন একজোড়া বিশ্বস্ত হাত, যা আঁকড়ে ধরে আছেন আজ 7 বছর ধরে। এইসব কথা তে শুনেছে ওর শ্বশুরের মুখ থেকেই। লোকটা জাঙ্কুকে নিজের বাবা না হলেও ওকে বড্ড স্নেহ করেন। এখানকার ব্যবসা আর পুরো বাড়িটা অনেক সামান। তে মিষ্টি করে হেসে বলল, কেন, কোথাও যাব? হ্যাঁ, তোমার বরের কাছে যাবে। লজ্জাতে মাথা নুয়ে নিল। সে কাজের মেয়েটাকে রান্না দেখতে বলে চলে গেল নিজের রুমে। আলমারি থেকে একটা সন্ধ্যা শাড়ি বের করে পরে নিল। লম্বা চুলগুলো আটকে নিল একটা কাঠগোলাপ ক্লিপ দিয়ে। ততক্ষণে জেমিনের রুমে এসেছে। দেখে বলল, বেশি কাপড় চোপড় নেওয়া দরকার নেই বুঝলে, প্রয়োজন হলে ভাইয়া তোমাকে কিনে দেবে। দেরি হচ্ছে কিন্তু, তাড়াতাড়ি এসো। তুমি যাও, আমি আসছি। ওকে, আর শোনো, সুন্দর করে সাজবে, ভাইয়া যেন চোখ না ফেরাতে পারে। লজ্জায় লাল হলো তেরে গাল দুটো। সে কেবল মাথা নাড়ল। যেমন চলে গেলে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে এলো তে। বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়েছিল। বাড়ির সকলে গাড়ি পর্যন্ত এগিয়ে দিল। তে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। ওকে পৌঁছে দিয়ে আসবেন RM অর্থাৎ জেমিনের বাবা। ড্রাইভার গাড়িটা স্টার্ট দিতে নিচ্ছিল, তখনই জিন বাধা দিল, শোনো বৌমা, আমার ছেলেটার মাথার কয়েকটা তার ছেড়ে আছে বুঝলে। ও কোনো কারণে বিরক্ত হলে সে রাগ কিন্তু তোমার উপরে ছাড়বে। তুমি প্লিজ রাগারাগি করো না, মানিয়ে নিও। একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয়, জানো তো। তাই সম্মতি সুযোগ মাথা নাড়ালো। জিন বেশ খুশি হলো। তিনি জানেন তার বৌমা লক্ষ্মী, সে সবটা মেনে নিবে। তবুও বড়টা তার দায়িত্ব। মেয়েটার বয়স কম তো কি হয়েছে, তিনি নিজ হাতে ওকে সবটা শিখিয়ে পড়িয়ে নেবেন। টাঙ্গাইল থেকে ঢাকা আসতে সময় লেগেছে প্রায় 3 ঘন্টার মতো। বিকেলের দিকে বেরিয়েছিল তাই পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 7টা বেজে গেছে। ওকে জাঙ্কুকের ফ্ল্যাটে রেখে RM ফিরে গেছেন। এখানে এসে তে সাক্ষাৎ হয়েছে নতুন 2জন সদস্যর সাথে। একজন বাড়ির গৃহকর্মী খালা, অন্যজন হচ্ছে কুকি অর্থাৎ জাঙ্কুকের পোষা বিড়াল। বিড়ালটি জাঙ্কুকের খুব প্রিয়, সারাক্ষণ তার সাথেই থাকে যতক্ষণ জাঙ্কুক বাড়িতে থাকে। এই বিড়াল তার পিছু পিছু ঘুরে বেড়ায়। ল্যাপটপ নিয়ে বসলে পাশে বসে থাকে। শুনে তের ভালোই লাগছে। সে শুনেছে পশুপ্রেমী মানুষের মন ভালো হয়। জাঙ্কুকের মনটাও নিশ্চয়ই খুব ভালো। এগুলো পুরোটাই শুনেছে গৃহকর্মী খালার কাছ থেকে। অন্যদিকে গেটের এক পাশে খোদা করে লেখা জীবন ম্যানশন। নামটার দিকে চোখ বোলায় সাইলো। তার কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে সে বাড়ির ভিতরে পা রাখতেই দারোয়ান পতাতকে বলে, আপনি কে? পরিচয় দিন। এ বাড়িতে অপরিচিতদের প্রবেশ নিষেধ। সাইলোর কুচকে অনুভব আরো কুচকে গেল। সে অপমানিত বোধ করলো। রেগে মেগে দারোয়ানকে কিছু বলতে যাবে, তখনই খেয়াল করলো ওর পাশে এসে এক তরুণী দাঁড়িয়েছে। বয়স তার 20-এর কোঠায়, দেখতে ভারী মিষ্টি। মেয়েটার পরনে ওয়েস্টার্ন ড্রেস। সাইডে মেয়েটার দিকে তাকাতে তাকে চিনতে পারলো, তবে কিছু বললো না। মেয়েটি দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, চাচা আপনি যান, আমি দেখছি উনি কেন এসেছেন। জেমিনের কথা শুনে দারোয়ান চলে গেল। জেমিন এবার সায়নাকে প্রশ্ন করলো, আপনি এখানে?
ইউনা কিছু না বলে জেমিনের দিকে তাকালো। জেমিন মিষ্টি একটা হাসি দিয়ে বলল, যে কারণে আসুন না কেন, ভেতরে চলুন। ইউনা বিরক্তি না করে জেমিনের সাথে বাড়ির ভেতরে গেল। সে যে তের মামাতো ভাই এই পরিচয় দিল না। জেমিনকে সেদিন কয়েকটা ছেলে উত্তপ্ত করছিল। সায়না তা দেখতে পেয়ে ছেলেগুলোকে বেশ মারধর করে ভাগিয়ে দেয়। জেমিন সেদিন বেঁচে গিয়েছিল সায়নার জন্যই। সেই কৃতজ্ঞতা বোধ থেকে তাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। সকলের ব্যবহার সায়নাকে অবাক করলো। একটা অপরিচিত ছেলেকে মাত্র কিছু সময় ব্যবধানে সবাই কত আপন করে নিয়েছে। তের বিয়ে হয়, তার মন ভেঙেছে ঠিকই, সে কষ্টও পেয়েছে, কিন্তু তে যে এত সুন্দর একটা পরিবারে এই ভালো মানুষগুলোর মধ্যে এসে পড়েছে, এটা দেখে তার শান্তি লাগলো। তে শাশুড়ি অন্তত তার মায়ের মতো তেকে কষ্ট দিবে না। আর তে তো সায়নাকে ভালোবাসে না, সায়না তা ভালো করে জানে। আর জানে বলেই সে কোনো অধিকার দেখাতে পায়নি। এখানে এসেছিল তেকে এক নজর দেখবে বলে, ঝামেলা পাকাতে নয়। দেখাতে হলো না, তবে এই পরিবারের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হলো। অন্যদিকে জাঙ্কুকের গায়ে কালো শার্ট আর পরনে কালো প্যান্ট, হাতে এক গোছা লাল গোলাপ নিয়ে বিছানা শুয়ে থাকা তের কাছে এলো। মেয়েটা ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় তাকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। জাঙ্কুক মুগ্ধ নয়নে তাকিয়ে রইল তের পানে। হাতে থাকা ফুলের তোড়াটা বেশার টেবিলে রেখে হাঁটু গেড়ে মেঝেতে বসলো সে। তের ছোট্ট মুখখানিতে আঙুল ছোঁয়াতে আলথা এসে বিড়বিড় করে বলল, তের ছোট্ট মুখখানিতে আঙুল ছুঁয়ে আলথা এসে বিড়বিড় করে বলল, তুমি মায়াবিনী, চোখের ভাষা হৃদয় চুরি করা, তুমি মনোহরণী। কথাটা বলে আনমনে হাসলো জাঙ্কুক। সে জানতো আজ টাঙ্গাইল থেকে কে একজন আসবে, সে যে তার স্ত্রী হবে তার খানিকটা আন্দাজ করতে পেরেছিল। আর সেজন্যই তার ফুলের মতো বউটির জন্য একগুচ্ছ ফুল নিয়ে আসা। কিন্তু মহারানী যে গভীর ঘুমে আচ্ছন্ন। জাঙ্কুকে আর দেখা হলো না ফুলগুলো হাতে পাওয়ার পর তের রিয়াকশন কেমন হবে সেটা দেখার। রাতে যখন তের ঘুম ভাঙলো, নিজেকে আবিষ্কার করলো কার প্রশস্ত বুকে কেউ তাকে অতি যত্নে আগলে নিয়েছে। তার তপ্ত শ্বাস তের ঘাড়ে পড়ছে, উন্মুক্ত পিঠে তার হাত দুটোর বিচরণ এক অন্যরকম অনুভূতিতে ছেয়ে গেল তের সর্বাঙ্গ। সে ঘন ঘন শ্বাস ফেলল, কাপা কণ্ঠে বলল, শুনছেন? আপনি কি জেগে আছেন? জেগে তো আছি, তোমার নজরের জন্য ঘুমাতে পারছি কোথায়? জাঙ্কুকের শীতল কণ্ঠে বলা কথাগুলো কেমন যেন শোনালো তের কানে। আচ্ছা, এর কণ্ঠে কি মাদকতা আছে? নইলে সে এতটা আচ্ছন্ন হচ্ছে কেন? তে আর ছটফট করলো না। ঘুম না আসা সত্ত্বেও চোখ বন্ধ করে রইল সে। মাঝরাতে তের প্রচণ্ড জ্বর হলো। জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরলো সে। হঠাৎ কোনো মেয়ের এতটা কাছাকাছি আসা জাঙ্কুকের নিজেকে সামলাতে কষ্ট হচ্ছিল। ইচ্ছে করছিল মেয়েটাকে গভীরভাবে ছুঁয়ে দিতে, ওদের মধ্যকার সমস্ত দ্রুত খুঁচিয়ে আপন করে নিতে, কিন্তু তার বিবেক বাধা দিল। তের বয়স কম, এখন 18 হয়নি। তাছাড়া ওদের সম্পর্কের তেমন উন্নতিও হয়নি। এখনও প্রথম দিনের মতো আড়ষ্টতা আছে। জাঙ্কুক তেকে সময় দেবে এই ভেবেই সেদিন তের থেকে সে দূরে সরে এলো। সময় অতিবাহিত হয় তার আপন গতিতে। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন, প্রায় একটা বছর। তে পা দিয়েছে 18-তে। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে সে। জাঙ্কুকের সাথে তার সম্পর্কটা এখন আর আগের মতো নেই। জাঙ্কুক তাকে সময় দিয়েছে, তার সকল অপূর্ণ ইচ্ছে পূরণ করেছে, তাকে একটা সুন্দর সংসার দিয়েছে, সাথে দিয়েছে অনেক সুন্দর সুন্দর স্মৃতি। এখন আর জাঙ্কুকের সাথে কথা বলতে গেলে তেকে ভাবতে হয় না মানুষটা কি ভাববে। তবে লোকটা বড্ড রাগী স্বভাবের। ভীষণ ভালো লাগলো। জাঙ্কুক মাঝে মধ্যে রেগে গেলে তে কতভাবে তার রাগ ভাঙায় তে এতদিনে বুঝে গেছে মানুষটা যেমনই হোক ওকে বড্ড ভালোবাসে। জাঙ্কুকের চোখে তে ভালোবাসা দেখেছে ওকে হারানোর ভয়। ওর কষ্টে মানুষটাকে কষ্ট পেতেও দেখেছে। আর তখনই বুঝেছে জাঙ্কুক তাকে কতটা ভালোবাসে। এভাবে ওদের সম্পর্কটা আগের চেয়ে অনেকটা গভীর হয়ে গেছে। আস্তে টাঙ্গাইল যাচ্ছে, ও বাইরে বিয়ে লেগেছে। জেমিন আর সায়নুর বিয়ে। সায়নুর একাকিত্ব খসিয়েছে জেমিন নামক চঞ্চল মেয়েটি। তাকে বারবার দূরে ঠেলে দিয়েছে সায়নু, কিন্তু সে হাল ছাড়েনি। আর তার শেষ পরিণতি হলো ওদের বিয়ে। আজ একটা নীল রঙের শাড়ি পরেছে তে, শাড়িতে সোনালি সুতোর কাজ। বিছানার উপরে একটা নীল রঙের পাঞ্জাবি রেখে দিয়েছে সে। পাশে পারফিউম, মানিব্যাগ আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। জাঙ্কুক ওয়াশরুমে ছিল, বেরিয়ে আসতেই ওর চোখ আটকালো তের দিকে। মেয়েটা তখন ব্যাগ গোছাচ্ছিল। শাড়িটা এলোমেলো, প্রায় পিঠ আর কোমর স্পষ্ট দেখা যাচ্ছিল। জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে গেল তের কাছে, ওকে পেছন থেকে জড়িয়ে ধরতে দিয়ে বলল, আহ কি হচ্ছে, যান রেডি হন, কথা বলো না। তের পিঠের চুলগুলো এক পাশে সরিয়ে দিয়ে গিবাতে সে মুখ গুজে সে জিজ্ঞাসা করলো, তোমার বয়স কত? আপনি জানেন না বুঝি? জানি, তোমার মুখ থেকে শুনতে চাইছি। 18। পারফেক্ট, আমাদের ফেলে রাখা কাজটা সম্পূর্ণ করে চলো। মানে
ছাড়ুন বলছি, অনেক ছাড় দিয়েছি, অনেকদিন অপেক্ষা করেছি, আর পারবো না। উফ, আমাদের যেতে হবে তো, বাবা এটা বিয়ে আছে, ছাড়ুন প্লিজ। জাঙ্কুক ওকে কোলে তুলে নিল, বিছানায় রাখা জামা কাপড়গুলো মেঝেতে ফেলে দিল, তেকে পুরোপুরি এলোমেলো করে দিল সে। সমস্ত দূরত্ব ঘুচিয়ে তেকে নিজের করে নিল জাঙ্কুক। এইদিকে পাশাপাশি বিয়ে বাড়ি হওয়ায় সাইনো আর জেমিনের বিয়েটা হচ্ছে জাঙ্কুকদের বাড়িতে। জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে, বরকনে রেডি, সব মেহমানও চলে এসেছে। অনুপস্থিত শুধু তে আর জাঙ্কুক, ওদের জন্য সবাই অপেক্ষা করছিল। তখনই জাঙ্কুকের ফোন থেকে জেমিনের ফোনে মেসেজ আসে, আমরা রাতে ফিরবো, সোজা তো শ্বশুর বাড়িতে যাব, আমাদের জন্য অপেক্ষা না করে বিয়েটা করে নেই, নতুন জীবনের জন্য শুভকামনা রইল। জেমিন প্রথমে রাগ করলো, পরে মনে হলো ওরা ভাই ভাবে একান্তে সময় কাটাচ্ছে, ওদের মধ্যে বনে বনা হয়ে গেলেই মঙ্গল। এই ভেবে জেমিনের অধর কোণে হাসির রেখা ফুটে উঠল। রাত প্রায় 1টার মতো বিছানার এক পাশে পড়ে শরীরে ব্যথায় কুকড়িয়ে যাচ্ছে তে। এদিকে অন্য পাশে শুয়ে থাকা জাঙ্কুক নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তে সহ্য হচ্ছে না তা, সে রাগে চোখে তাকালো জাঙ্কুকের পানে। বেশার টেবিলে রাখা পানির গ্লাস হাতে নিয়ে গ্লাসের সবটুকু পানি ঢেলে দিল জাঙ্কুকের মুখে। জাঙ্কুক ধরপর করে উঠে বসলো, পুরো জোড়া কুচকে গেছে তার, চোখ মুখে রাগে স্পষ্ট। সে তেকে বলল, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? রেগেছে বলো না, এতক্ষণ রেগেছিল বটে, তবে এখন ভয় পাচ্ছে। এমন পাকনামোর জন্য লোকটা যদি এবার বকাঝকা করে। তে ভয়ে কেঁদেই দিল। জাঙ্কুক বোকার মতো তাকিয়ে রইল। এক সময় ওকে বুকে টেনে নিয়ে বলল, কাঁদছো কেন? আমি কি বকেছি তোমায়? না। তাহলে? এমনি 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 কেউ কাঁদে? তে প্রতি উত্তরে কিছুই বলল না। জাঙ্কুক তাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো কিছুক্ষণ, তারপর ওর মুখের দিকে তাকালো। মায়াবী মুখশ্রীতে অজস্র চুমু দিয়ে বলল, ভালোবাসো আমাকে? তে মাথা নেড়ে হ্যাঁ বলল। মুখে বলো, ভালোবাসি। আবার বলো, ভালোবাসি। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। জাঙ্কুক হাসলো, মায়াবিনীর কপালে চুমু দিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি মনোহরণী, খুব খুব বেশি ভালোবাসি। তীর চোখে মুখে রাজ্যর খুশি। সে জাঙ্কুকের বুকে মাথা রাখলো, প্রশ্ন করলো, আচ্ছা আপনি আমাকে এই নামে কেন ডাকেন? কোন নামে? মনোহরণী নামে। মনোহরণী কাকে বলে জানো? যারা মন কেড়ে নেয়। তুমি তো আমার মন কেড়ে নিয়েছো, প্রথম দেখাতেই আমাকে তোমার প্রেমে পড়তে বাধ্য করেছো, তাই তোমার নাম দিয়েছি মনোহরণী। নামটা পছন্দ হয়নি? না, বেশ ভালো লাগে। তীর আজ মনে হচ্ছে সে দুনিয়ার সব থেকে সুখী মানুষ। সে সব পেয়েছে, একটা সুন্দর সংসার, একটা ভালো জীবন সঙ্গী। এক জীবনে ভালো থাকার জন্য আর কি চাই? আর এভাবেই থাকুক তারা। আর এই গল্পের সমাপ্তি এখানেই।